কেন রাইড করেন যারা জিজ্ঞেস করেন, এই রাস্তাটা দেখেন, এই রাস্তাটা দেখেন, ছায়া ঘেরা, সুন্দর বাতাস লাগতেছে, গরমেও আমি আরামসে ড্রাইভ করতেছি। আর আপনি গরমেও এসি গাড়িতে আপনার গরম লাগতেছে রোদে, ডিফারেন্সটা বুঝেছেন? আর এই জায়গাগুলা যারা বাইক না চালায় তাদেরকে এই ইমোশনটা বোঝানো সম্ভবই না, ঠিক আছে? এটা বেসিক্যালি একটা ডেথ মেশিন। এয়ারব্যাগস নাই, সেফটি নাই, সিট বেল্ট নাই, ইঞ্জিন সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায়, দুই পায়ের মাঝখানে। তারপরেও কেন আমরা এটা চালাই বুঝবেন না, না চালাইলে। বিদায় বেলা সবসময় মনটা খারাপ থাকে। এবারের জন্য আবার চলে যাচ্ছি ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় আবার ফিরে আসবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান and welcome to the view of the garden, 7 মাইল বাজারের একটু পর থেকে। ওকে, এখন ফিরে যাচ্ছি। বেলা হলো 3:45 ঘটিকা। বের হওয়ার কথা আমার 11টার সময়। এত লেট কিভাবে হলো সেটা আমি বলছি, বাট বিফোর উই স্টার্ট লেটস কাট টু দ্য ইন্ট্রো। Okay, now that you guys are back, গতকালকে রাজশাহী থেকে ব্যাক করার পর আমার 4 লিটারের কাছাকাছি তেল ছিল, 3.5 লিটারের বেশি। এবং আমার একটা ড্রাফট আইডিয়াই থাকে যারা বাইক চালায় যে কতক্ষণ পর, কত লিটার পর, কত কিলো পর তেল নিতে হবে। সো এখন তেলের অবস্থা একদম পুরা চৌচির। আমার খুব তাড়াতাড়ি তেল নিতে হবে এবং আল্লাহ করতেছি পাম্পটা পর্যন্ত যাওয়া পর্যন্ত যাতে তেল থাকে। এখন তেল কিভাবে শেষ হলো আর কেন সকাল 11টা আমার 3:45 বেজে গেল? না, আমি ঘুমায় দিনটা কাটায় দেই নাই বা কোথাও ঘুরতেও যাইনি। ব্যাপার যেটা হয়েছে সেটা হলো আমার ছোট মামা শ্বশুরের শাশুড়ি মারা গেছে, ইন্তেকাল করেছে আজকে সকালে। রাজিউন, তার আত্মার শান্তির জন্য সবাই দোয়া করবেন এবং তার নামাজে জানাজা এবং তার কবর পর্ব শেষ করেই এই যে বাসায় ব্যাক করে আমি সাথে সাথে বের হয়ে গেছি। ইনফ্যাক্ট বাসায় এখনও সবাই ব্যাকও করে নাই, খালি ওই যে আমার ছোট 2টা ভাই যারা আমার সাথে রাজশাহী গেছিলো ওরা 2জন, আর আমার আরেকটা খালামণি যাকে আমি লিচু খালামণি বলে ডাকি, ওই আমার খালা শাশুড়ি, উনি এসেছেন। তো ওনাদের 3জনকে, ওদের 2জনকে আর খালামণিকে বিদায় দিয়ে আমি তাড়াতাড়ি করে বের হয়ে গেছি। ব্যাগ আমি রেডি করে রেখে গেছিলাম আমাদের জানাজায় যাওয়ার আগে, আর জাস্ট আমি ব্যাক করেই ব্যাগটা তাড়াতাড়ি বাইকে বেঁধে ফেলছি যাতে কোনোভাবে দেরি না হয়। 1 গ্লাস মোজো খাইছি, সারাদিনে টাইম পাই নাই, একদমই টাইম পাই নাই, খুব রাশে ছিলাম। 1 গ্লাস মোজো খাইছি, পানি টানি খাইছি, আর এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। কারণ আলো থাকতে থাকতে যতটুকু যাওয়া যায়, 217 কিলোমিটার আর 220 কিলোমিটারের মতো লাগবে। সো অন্ধকার হয়ে গেলে অত জোরে চালানো যাবে না। সো এগুলো গেল বিস্তারিত। এখন হলো গিয়ে এনজয় দ্য সেন্স। আর একটা অ্যাচিভমেন্ট আনলক হয়ে গেছে আজকে। আমার মাকে তো আমি আগেই বাইকে উঠাইছি, আমার নানি শাশুড়িকেও উঠানো হয়ে গেছে এবং আজকে আমার নানা শ্বশুরকেও আমার বাইকে উঠানোর পর্ব ডান। সো ইয়েস, মুরব্বী সবাইকে বাইকে উঠানো হয়ে গেছে আমার। আর বড় ভাই তো সবসময় ওঠে, সো কিছু বলার নাই, ওইটা দুধ ভাত। সো নেভারদালেস আমার আপনার নানু তো আর জীবিত নেই। সো নানি শ্বশুর শাশুড়িকে তুলতে পেরেই আমি অ্যাচিভমেন্ট আনলকড। নেভারদালেস আজকে মনটা অত বেশি জলই না,
কাজে যতটুক পারি চেষ্টা করব হাসি খুশি থাকার। আর দোয়া করবেন যাতে পেট্রোল পাম্প পর্যন্ত তেল শেষ হওয়ার আগে পৌঁছাতে পারি, আর যাতে ঢাকা সেফলি আলো থাকতে থাকতে যাওয়ার চেষ্টা করতে পারি। মানে আলো থাকতে থাকতে তো আসলে যাওয়া পসিবল না, মানে যতটুক পারি অ্যাটলিস্ট ঢাকার কাছাকাছি যাতে আলো থাকতে থাকতে পৌঁছে যেতে পারি। সো গাবলেন উইল বি কামিং ব্যাক ইন আ ওয়াইল। চলে এসছি শালুক ফিলিং স্টেশনে। ভাই এটা কি অকটেনের লাইন? অকটেনের লাইন এটা? তো চলেন দেখি 9.88-এ কত পেলাম। আলহামদুলিল্লাহ যে তেলটা পেয়ে গেছি টাইম মতো। ছেচল্লিশ 47ই বলা যায়, কারণ আমি ঠুসে ঠুসে ভরছি। আর ঢাকা থেকে আসার সময় অত ঠুসে ঠুসে ভরি নাই। সো হ্যাঁ, নট ব্যাড। সো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট হাইওয়েতে গিয়ে। নর্মালি এই রাস্তাটা দিয়ে যখন আপনারা পাস করবেন এগুলা খালি মাঠ দেখবেন আর ক্রপস দেখবেন, কিন্তু এখন পানিতে আর বন্যায় একদম পুরা জলে ভরে আছে, ডুবে আছে বলতে গেলে। এখানে ওই যে পাট তুলতেছে, কিন্তু মানে এই রাস্তা দিয়ে গেলে মানে এখন দুই সাইড দিয়ে খালি পানি আর পানি, নৌকা চলতেছে, ভেলা চলতেছে। বাট নর্মালি সিনটা এরকম থাকে না। আর এই রাস্তা দিয়ে আমি আসছিলাম, আমি আসার ব্লগটায় ফার্স্ট ব্লগটায় বলছিলাম, এবং এই রাস্তাটা আগে প্রচুর ভাঙা ছিল, কিন্তু এখন খালি 2টা পোর্শন ভাঙা, তাও খুব একটা ভাঙা না। আই গেস এগুলোও ঠিক করে ফেলবে, যদিও সরকার চেঞ্জ হবে, এখন নতুন সরকার আসবে, ঠিক করে ফেলবে আই গেস, কারণ এখন আর করাপশন চলবে না ভাই। বাট ইয়েস, এই রাস্তাটা ইউজ করাটা একটা ওয়াইজ ডিসিশন। আপনারা যদি পাবনা নাটোর আসতে চান এই রাস্তাটা ইউজ করেন। বনপাড়ার রাস্তাটা আসলে বেশি ঘোরা পড়ে যদি পাবনা যেতে চান। So yes, Goblin will be coming back again after a while. পানি আর পানি। এই তো সৌন্দর্য আমাদের দেশের। এবং উঠে গেছি ঢাকা মহাসড়ক। তেলের পাম্পের থেকে 34 কিলোমিটার পার করার পর হাইওয়ে পেয়ে গেছে, এবং এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। ঢাকার উদ্দেশ্যে তো আগেই রওনা দিয়েছি, কিন্তু হাইওয়েতে আর কি রওনা দিয়ে দিয়েছে। আর এখান থেকে যমুনা ব্রিজ 100 কিলো দেখাচ্ছে। সো 100 কিলো বলতেছে, 1 ঘন্টা 1 মিনিট দেখাচ্ছে, 57 কিলোজের মতো দেখাচ্ছে। সো চলুন নেক্সট দেখা হবে যমুনা ব্রিজে। ওই সামনে যে ধোঁয়া ছাড়া বাসটা দেখতেছেন, ওই বাসটা আমাকে হাফ কিলো আগে চাপ দিয়ে একটা বিশাল গাথার মধ্যে ফালাই দিছে। তারপর আবার বলতেছে ওই ওই, মানে এগুলা ড্রাইভিং লাইসেন্স দেয় কে ভাই? এই যে আমি হাত ছেড়েও কিন্তু স্লো করতেছি, ঠিক আছে? আর এরা সো হাইওয়েতে ড্রাইভ করার সময় সব সময় আপনার একদম চৌকুশ থাকতে হবে, সব সময় খেয়াল করতে হবে সামনে পিছে আগে, মানে রাস্তাঘাট কনস্ট্যান্টলি দেখতে হবে। আর মহাসড়কটা দেখলাম খুবই সুন্দর করে ফেলছে। যেই ফ্লাইওভারগুলোর কাজ চলতেছিল সেই ফ্লাইওভারগুলো অনেকগুলোই খুলে দিচ্ছে, যাতে অনেক উপকার হচ্ছে, ট্রেনে যাওয়া যাচ্ছে।
কিছু কিছু ফ্লাইওভার এখনও কমপ্লিট হয় নাই, সো এইগুলা যখন একদম কমপ্লিট হয়ে যাবে তখন ড্রাইভ করতে আরও ইজি হবে। এরকম মানে আন্ডার কনস্ট্রাকশন যেগুলো ছিল অনেকগুলো খুলে দেওয়া হয়েছে। সো এখনও যমুনা পৌঁছায়নি, জাস্ট এরকম ছাগল দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম। এর থেকে ভালো ওয়ার্ড আমি আসলে ইউজ করতে পারতেছি না। সো ইয়া, দেখেন ও আও, দেখেন কালো ধোঁয়াটা, দেখেন কালো ধোঁয়াটা দেখেন কি চলে আসছে যমুনা ব্রিজ। এবং যমুনার ওই পারে একটা ব্রেক নিব, আগে টোল বুথটা পার করি। ওই ছাগলটা এখনো আছে আমার সামনে, আকোটা, ওরা আমি আর ওভারটেক করতেছি না, কারণ একটা স্টুপিড ও আবার আরেকটা কি না কি ঝামেলা বাঁধাবে। আমি এইসব ঝামেলার মধ্যে যাইতে চাই না, কারণ ওদের আবার মাথা মুথা খারাপ হয়ে গেলে উল্টাপাল্টা কাজ শুরু করে দেয়। মদ টদ খায় নেয় মনে হয় লং ড্রাইভের সময়। আর আজকে এমনি আমার একটু আলো থাকতে থাকতে যত ডিস্টেন্স কাভার করা পসিবল ওটুক ডিস্টেন্স কাভার করার প্ল্যান। সো ইয়াস, এটা মনে হয় আগে খালি হবে। ও ভুলে গেছি 50 টাকা মনে হয়, এটুকু একটা ব্রিজ 50 টাকা, অথচ লালনচা ব্রিজটা চিন্তা করেন 10 টাকা। অবশ্য না, নদীটার হিসাবও করতে হবে। যমুনা নদী কত জানি ভাই, 50? ধন্যবাদ। সাইড করে গ্লাসটা পরে নেই, পিছে গাড়ি ছিল, জ্যাম করতে চাই নাই। সেতুর গতিসীমা 40, আসার দিন 80 দেখলাম, অবাক কাণ্ড। জনস্বার্থে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, কিন্তু আমি প্রিটি শিওর ওই বাসগুলো তো ডেফিনেটলি 40-এ চালাচ্ছে না। গাড়ি বা বাইক যদি একটু জোরেও চলে রাস্তার তেমন একটা ক্ষতি হয় না, কিন্তু এই হেভি বাস ট্রাকগুলো যখন চলে অনেক জোরে তখন এই ভাঙ্গাগুলা হয়। এবং আমরা লাকি, আমরা একটা ট্রেন দেখতে দেখতে যাব আজকে। জুকো জুকো ভাই, মোবাইল নিয়ে যাবে। এরকম ভিডিও করতে করতে, এই যে এখানে ভিডিও করতেছে অনেকেই, সেরকম লোককে অনেকে ইটা মারে। এই যে এখানে ভিডিও করতেছে, ইটা মারে, তারপরে আমি তো শুনছি ইও মারে, ছুরি টুরিও মারে, দাও বটিও মারে। সো হেভি রিস্কি একটা ব্যাপার জিনিসটা। সো দেখে শুনে ট্রেনে যাতায়াত করার সময় ভিডিও করবেন, কারণ যে এই জিনিসটা আসলে অনেক রিস্কি একটা ব্যাপার। ওরা তো পুরা রাস্তা ব্লক করে রাখছে, কোনো দিক দিয়ে যাইতে দেবে না, না ওরে ওভারটেক করতে পারতেছে, না ওরে ওভারটেক করতে পারতেছে। ঠিক আছে, 40-এই চলতে হবে মনে হয়। ট্রেনটাও চলে গেল নাকি ট্রেনটা পিছে? পারছে পারছে, পদ্মায় পারছে, ট্রেনটা পিছে আর আমার ক্যামেরাটা নিচে। আমার ক্যামেরা যিনি সেট আপ করে দেয় সে খুব সুন্দর একটা কথা বলছিল, ভাই আমি আপনার জন্য সব করতে পারবো, ক্যামেরা লাগাই দিতে পারবো, হেলমেটের মধ্যে এভরিথিং সব কিছু আপনাকে শিখাই দিতে পারবো, কিন্তু অ্যাঙ্গেলটা আপনার নিজে বুঝে নিতে হবে যে আপনি এরটুক চান না ট্যাঙ্ক সহ চান না খালি আসমান চান। এটা পুরা আপনার হাতে, এবং এটা ওভারটাইম আমি মাস্টার করার চেষ্টা করছি এবং মোটামুটি স্যাটিসফাইড আমি যা দেখতে পারি এডিটিং রুমে। সো
ইয়েস, অনেকগুলা ফোন আসছে। যমুনা ব্রিজটা পার করার আগে আমি ব্রেক দিয়ে ফোন ধরতে চাই নাই কারো। সো ব্রিজটা ক্রস করে দেখবো কার কার ফোন আসছে। প্রবলি আমার শ্বশুর বাড়ি থেকেও আসছে, কারণ কাউকে না বলে বের হয়ে গেছিলাম, তারাই ছিলাম। প্লাস বাসা থেকেও হইতে পারে, আপনাদের ভাবিও হইতে পারে। মিনওয়াইল সূর্য অস্তর সময় সুন্দর যমুনা ব্রিজ দেখুন এবং যমুনা নদীটা দেখুন। দেখতে না পারলে এই দাঁড়াই গেছি আমি, দেখতে পাচ্ছেন? ওয়াও ওয়াও, হোয়াট আ ভিউ ম্যান। গ্লাসে যে আমি কি দেখতে পারতেছি রিয়ার ভিউতে, আপনারা বিশ্বাসও করতে পারবেন না, এত সুন্দর লাগতেছে। এবং ছেড়ে যাচ্ছি যমুনা নদী, যমুনা ব্রিজ। কথা সেটাই, তোমার শহর যাচ্ছি ছেড়ে, কষ্ট হচ্ছে হোক, আমি অনেক কিছু ছেড়ে আসা লোক। আবার ফিরে আসবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। এবং যমুনা ব্রিজে দাঁড়ায় আড্ডা দিতেছে, লাইক কোয়াইট আনএথিক্যাল। এইটা খুব ডেঞ্জারাস একটা ব্রিজ, এখানে আড্ডা দেওয়াটা সেফ না, একদমই সেফ না। বিকজ গাড়িটাকে দেখলে না ও আমাকে ওভারটেক করতে, আমি 105-এ আছি এখন, বাট গাড়িটার ধারের কাছেও নাই। সো ডেফিনেটলি 120-তে চালাচ্ছে, 115, 120 ইজি, বা নিম্নে 105, কারণ আমি ওকে ধরতে পারতেছি না। ডিস্টেন্সটা দেখেন কনস্ট্যান্ট আছে। সো এরকম একটা ফাস্ট মুভিং ব্রিজে আসলে দাঁড়ায় আড্ডা দেওয়াটা সেফ না। এবং আমরা যমুনা ব্রিজ পার হয়ে গেছি। কি সুন্দর, এখানে একটা ফাইন ছবি তোলা যাবে রেল লাইনটার মধ্যে। হঠাৎ করে একটা গরম বাতাস ধাক্কা দিল। ওকে, সো একটা বিরতি নেব, বিরতির পর আবার ঢাকার কাছাকাছি গিয়ে অথবা এক্সপ্রেসওয়েতে উঠে গবলিন উইল বি ব্যাক। ফাইনালি আলো থাকতে থাকতে এক্সপ্রেসওয়েতে উঠে গেছে। ট্রাফিক একটু নর্মালের থেকে বেশি, বাট আশা করি এবার স্মুথ সেলিং হবে। এক্সপ্রেসওয়েতে মানুষ একটু ভদ্রভাবে চালায়। বাসগুলা বাদে, পিছে যেমন বাস না, একটা কাভার্ড ভ্যান আছে, হর্ন দিতেছে, দেখতে পাচ্ছি আমি। বাট ইয়েস, সো গুগল ম্যাপসের অনুযায়ী আর 3 ঘন্টার কম সময় লাগবে আমার ঢাকা পৌঁছাতে, বিকজ ঢাকায় প্রচুর জ্যাম থাকে আপনার ওই গাজীপুর চৌরাস্তাটার থেকে। সো দেখা হবে ইনশাল্লাহ একদম বাসার সামনে। আনটিল দেন আশা করি কোনো দুর্ঘটনা ঘটবে না, এবং যদি কিছু দেখানোর থাকে তাহলে আবার ফেরত আসবো। এছাড়া একদম বাসার ওখানে দেখা হবে ব্যাক করে। এবং ব্যাক টু ঢাকা। এই মুহূর্তে গুলশান আছি, একটু পরে হাতে ঝিল দিয়ে বাসার কাছাকাছি চলে যাব ইনশাল্লাহ। একটা জিনিস রিয়েলাইজ করলাম, সেটা হইলো আমরা যারা লং ট্যুর দেই, স্পেশালি যারা বাইক চালাই, তাদের জন্য একটা বিশাল টেস্ট হইলো এন্ডুরেন্স টেস্ট, ফিজিক্যাল এন্ডুরেন্স। মনে করেন মাউন্ট এভারেস্টে ওঠার সময় যেরকম ফিজিক্যালি ফিট হইতে হয়, এরকম লম্বা লম্বা রাইড দেওয়ার জন্য আপনার ফিজিক্যালি ফিট হতে হয়, মেন্টালি এবং ফিজিক্যালি বোথ। কারণ আপনার একটা সমস্যা হলে চান্সেস আর আপনার একারই ফিক্স করতে হবে এবং আপনার একারই ড্রাইভ করে আসতে হবে, যদি আমার মতো ওরকম সিঙ্গেল ট্যুরস দিয়ে থাকেন। সো ফিজিক্যালি ফিট হয়ে তারপর বের হবেন। আজকে একটু টায়ার্ড লাগতেছে, কারণ 3 দিনে আমি
লিটল বা নো স্লিপই বলা চলে। এই অল্প বা একদম ঘুমহীনভাবেই 700 কিলোমিটার উপরে ড্রাইভ করে ফেলছি। সো এটা নট আ ম্যাটার অফ জোক, অনেক কষ্টকর একটা বিষয়। ফিজিক্যালি আর মেন্টালি অবশ্যই আপনার ফিট থাকতে হবে। আর মাঝখানে আমার যে এইটা, ওই যে দেখছেন ব্রেনও কাজ করতেছে না ঠিক মতো, ওই স্পার্ক প্লাগটা নষ্ট হয়ে গেছিলো, ওইটাও আমার নিজেরই ঠিক করতে হয়েছে দোকান খুঁজে, যে একা একা এসব জিনিস করা। সো লং ট্যুরে বের হওয়ার আগে মেন্টালি সবসময় প্রিপেয়ার থাকবেন যে সব ছোট ছোট বড় বড় ঝামেলা চলে আসবে, এগুলা আপনার হ্যান্ডেল করতে হবে। এবং আপনার ফিজিক্যালি অবশ্যই ফিট থাকতে হবে। 700 কিলোমিটার মোটর সাইকেলে অত সোজা না, 700 কিলোমিটার কেন, 350 400 অত ইজি না। সো আজকের ব্লগটা এখানেই শেষ। ঢাকা চলে আসছে, পাবনা টু ঢাকা। অলরাইট, সো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। আর 3টা ব্লগের একটা ব্লগও এখনও এডিট করি নাই, সো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি করব। আর সব কটা ব্লগ পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। সো আপ টিল দেন লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা হিট করবেন, and help me grow. And until then, this is your friendly neighborhood goblin, out for the day from Hatir Jail. Peace.